বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাস করব। চতুর্থ ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেইগুলো দেখব আমরা এখন। প্রথমেই তৃতীয় ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমাদের একটু মনে করিয়ে দেই। এখানে ছিল এরকম ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, আর একটা ছিল এরকম আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। একটু বলে দেই কোনটা কি। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি। আবিষ্ট তড়িৎচালক শক্তির শীর্ষ মান হচ্ছে ই নট, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, আর টি তো সময় তোমরা জানো। একইভাবে এটা হলো আবিষ্ট তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান বা শীর্ষ মান, ওমেগা কৌণিক বেগ। নিচের সমীকরণটা দিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ বের করব। একটা প্রতিপাদন যদি ভালো করে পারো সবগুলো পারবা। গড় তড়িৎ প্রবাহ ব্র্যাকেটে লিখবা অর্ধ চক্রের ক্ষেত্রে। অর্ধ চক্রের ক্ষেত্রে আমি বুঝাবো, একটা ভালো করে বোঝার চেষ্টা করবো, আর বাকিগুলো অনুরূপভাবে আমি খালি লিখে যাব। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। কিন্তু যদি প্রথমটাই ভালো করে না বুঝো তাহলে বাকিগুলো তো বুঝবাই না, স্বাভাবিক। ওকে, গড় তড়িৎ প্রবাহ বের করব। আমরা জানি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। গড় প্রবাহ আই বার দিয়ে প্রকাশ করলাম ইকুয়াল টু 1/t/2 আই ডিটি। এই জায়গায় 0 থেকে t/2। এই লাইনটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়, বাকিগুলো সব অটোমেটিক চলে আসবে, ক্যালকুলেশন জাস্ট, আর কিছুই না। শুধুমাত্র এই লাইনটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক সৃজনশীলেরই অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো এই লাইনটা বুঝতে পারলে। কারণ ক্যালকুলাস তোমরা অনেকেই জানো ভালো, ক্যালকুলাস জানলে বাকি অংশটা শুধুমাত্র ক্যালকুলাসের অংশ। এই অংশটা আমি বুঝাবো এখন। প্রথমে আমি একটু বুঝাই গড় তড়িৎ প্রবাহ কি। 10টা তড়িৎ প্রবাহের যোগফল ডিভাইডেড বাই 10 গড় তড়িৎ প্রবাহ। যেমন গড় বয়স, তোমাদের 10 জন স্টুডেন্টের বয়সের সমষ্টি ডিভাইডেড বাই স্টুডেন্টের সংখ্যা, এটা হচ্ছে গড় বয়স। আমরা জানি গড় বয়স, গড় বেগ, এগুলো আমরা আগেই জানি। একইভাবে এটাও গড় তড়িৎ প্রবাহ, এটাও সবগুলো তড়িৎ প্রবাহের যোগফল ডিভাইডেড বাই সংখ্যা, গড় তড়িৎ প্রবাহ। কিন্তু এই জায়গায় একটু সমস্যা আছে। সমস্যাটা কি সেটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখালেই তোমরা বুঝতে পারবা। এইটা ছিল তড়িৎ প্রবাহ আই। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের মান 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছে আই নট। সর্বোচ্চ মান থেকে আবার 0 মানে আসে, 0 থেকে আবার বিপরীত দিকে সর্বোচ্চ মানে পৌঁছায়, কিন্তু এটার দিক হবে বিপরীত, এই জন্য ঋণাত্মক দিলাম। এখান থেকে আবার 0 মানে আসে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান বাড়ে আবার কমে। তড়িৎ প্রবাহের মান বাড়ে আবার কমে। তো এইখানে তড়িৎ প্রবাহের মান সবসময় একই রকম থাকে না। এই ক্ষেত্রে আমরা বের করব গড় তড়িৎ প্রবাহ। কি বের করব? গড় তড়িৎ প্রবাহ। গড় কেন বলেছি সেটা আগে আমাদের বুঝতে হবে। গড় বলেছি এখানে 0, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10 সর্বোচ্চ উঠলো, তারপর আবার সর্বোচ্চ থেকে 0-তে আসলো। তাহলে এখানে সবসময় একই রকম তড়িৎ প্রবাহ নাই। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের গড় মানটা কত সেটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের গড় মানটা কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আবার যেটা বলা আছে সেটা হলো অর্ধ চক্রের ক্ষেত্রে। অর্ধ চক্র বলতে কি বোঝাচ্ছে? এতটুকু হলো অর্ধ চক্র, এখান থেকে এটা হলো অর্ধেক, এখান থেকে এটা অর্ধেক, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো পূর্ণ চক্র। তো
তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অর্ধচক্রের ক্ষেত্রে গড় তড়িৎ প্রবাহ বের করব। নর্মাল গড় আর এখানকার গড়ের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এরকম। নর্মাল গড়ের মধ্যে মনে করো 5 + 2 মানে 5 6 এইরকম কতগুলো সংখ্যা 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করলাম, গড় বের হয়ে গেল। কিন্তু এখান থেকে এই পর্যন্ত মানগুলো কিন্তু বিচ্ছিন্ন না, অর্থাৎ কোনো জায়গায় 2 কোনো জায়গায় 3 4 5 এরকম নাই। এখান থেকে যদি 0 থেকে শুরু করি তাহলে হবে 0.1 0.2 0.3 0.4 0.6 তারপর হবে 1, এইভাবে আবার 1.1 1.2 1.3। এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন রেখা, যে এখানে বিচ্ছিন্ন করা যায় না, আলাদা করা যায় না। এই ক্ষেত্রে এই গড়টা অ্যাপ্লিকেবল না, এই ক্ষেত্রে এই গড়টা অ্যাপ্লিকেবল না। কারণ তুমি যদি কতগুলো নির্দিষ্ট সংখ্যা জানতা তাহলে তুমি গড় এইভাবে বের করতে পারতা, কিন্তু এই জায়গায় তো গড় ওই রকম হবে না, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তাহলে কি করব সেটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এটাকে আমাদের করতে হবে ক্যালকুলাসের মাধ্যমে। ক্যালকুলাসের মাধ্যমে গড় করতে হলে কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখি। এই দিকে হলো টি, আমাদের টার্গেট হলো এতটুকুর গড় বের করা। এতটুকু বের করতে পারলে বাকি সবই বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই অংশটাকে আমি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। দেখো এই এতটুকু অংশকে আমি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। আমি ধরলাম এই এক একটা ভাগ, অর্থাৎ এই জায়গায় যে দূরত্ব সেটা হলো ডিটি, এই গ্যাপটা হলো ডিটি। গ্যাপটা কি? তাহলে এই ডিটি এর মধ্যে একটা তড়িৎ প্রবাহের মান থাকবে। এই আগের অংশটাও কিন্তু ডিটি, ওই জায়গায় একটা তড়িৎ প্রবাহের মান থাকবে। তাহলে আমি ধরলাম এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আই আই, আর এই অংশটা হচ্ছে ডিটি। তাহলে আই এর সাথে যদি আমি ডিটি গুণ করি তাহলে কি পাওয়া যায় খেয়াল করে দেখো, এতটুকুর ক্ষেত্রফল পাওয়া যায়। আই হলো এতটুকু, দৈর্ঘ্য বলতে পারি, আর ডিটিটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল। তাহলে এইটা হলো একটা অংশের ক্ষেত্রফল, ক্ষুদ্র একটা অংশের ক্ষেত্রফল। যদি আমি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি কি করব? তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করব। আমরা জানি ক্ষুদ্র অংশ থেকে সম্পূর্ণ অংশ বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এই জায়গায় আমি ইন্টিগ্রেশন করে দিব। এবার ইন্টিগ্রেশন করার পরে আমাদের কাছে প্রশ্ন হলো কতটুকু ইন্টিগ্রেশন করব? এখান থেকে শুরু করব পৃথিবীর এক প্রান্তে চলে যাব এরকম না, এখানে একটা সীমা আছে যে এখান থেকে শুরু করব এই জায়গায় গিয়ে শেষ করব। এখান থেকে এই পর্যন্ত হলো টি, যেটা পর্যায়কাল। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে? T/2। তাহলে 0 থেকে শুরু করব, T/2 পর্যন্ত যাব। এই জায়গায় 0 থেকে শুরু, T/2 পর্যন্ত গেলাম। 0 থেকে T/2 ইন্টিগ্রেশন করা শেষ। এইবার এইটার যে রেজাল্ট আসবে, এটার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আসবে আই এবং টি দুইটার গুণফল। আই এবং টি দুইটার গুণফল মানে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং সময় দুইটার গুণফল আসবে। এবার যদি আমি তাকে টি দিয়ে ভাগ করে দিতে পারি, মানে সময় দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে সেই জায়গায় শুধু থাকবে কি? আই, যেটাকে বলা হবে গড় প্রবাহ। তাহলে আমরা কিভাবে করলাম সেই প্রসেসটা আরেকবার বলি। প্রথমে আমরা এই অংশটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, যেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। ক্ষুদ্র অংশে ভাগ করার পরে একটা অংশের এই প্রস্থটা ধরলাম ডিটি, আবার এই অংশটা যদি হয় আই, তাহলে একটা অংশের ক্ষেত্রফল হয় আইডিটি। আইডিটি একটা অংশের জন্য আমরা বের করব সম্পূর্ণ। কি বের করব? সম্পূর্ণটার জন্য আমরা ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করার পরে আমাদের লিমিট বসাইতে হয়। লিমিট কোথা থেকে শুরু? 0 থেকে শুরু, শেষ হবে T/2।
ইন্টিগ্রেশন করার পরে আমরা যা দেখলাম সেটা হচ্ছে আই এবং টি দুইটার গুণফল আছে, কিন্তু আমাদের তো দুইটার গুণফল বের করতে বলেনি, আমাদেরকে বলা হয়েছে গড় তড়িৎ প্রবাহ বের করতে। তাহলে আমরা সময় দিয়ে যদি ভাগ করে দেই তাহলে শুধুমাত্র তড়িৎ প্রবাহ থাকে। এই জায়গায় আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে এখানে আমি টি দেখাইছি, এখানে টি দেখাইছি, কিন্তু এখানে তো হবে T/2, এখানে কি হবে T/2। তাহলে এখান থেকে এই পর্যন্ত সময়টা কত হবে T/2। এই কারণে এইটা ইন্টিগ্রেশন করলে তো এই মানটা আসবে, ওইটাকে আমরা কি করলাম T/2 দিয়ে ভাগ করে দিলাম। যদি পূর্ণ চক্রের জন্য হয় তাহলে লিমিট হবে 0 থেকে টি, 0 থেকে টি, আর এখানে হবে 1/t, 1/, অর্থাৎ এখানে লিমিটটা যা হবে এখানে তাই দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে। এই হয়ে যাবে গড় তড়িৎ প্রবাহ, অর্ধচক্র হোক অথবা পূর্ণ চক্র। এইবার আমি তোমাদের ক্যালকুলেশনটা করে দিব, যদি কেউ বুঝতে না পারো একবার দুইবার দেখলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ, আশা করা যায়। এই অংশটা করে দেই, এটা যদি আমি উল্টায় দেই তাহলে উপরে চলে যাবে 2, নিচে হবে টি, উপরে 2 নিচে টি। এই জায়গায় আমি লিখে দিলাম 0 থেকে T/2, আই এর জায়গায় আমি লিখতে পারি I0 sin ω/t, আর রয়ে গেল ডিটি। এবার I0 ছিল শীর্ষমান, শীর্ষমানটা হলো একটা ধ্রুবক মান, শীর্ষমানটা কি মান ধ্রুবক মান। এই ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে গেলাম, 2I0/t sin ω/t, এটাকে যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে হবে মাইনাস cos ω/t। এবার যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো তাহলে ω/t-কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা দিয়ে কি করতে হয় ভাগ করতে হয়, ওমেগা, সেটা দিয়ে কি করতে হয় ভাগ করতে হয়। ঘটনাটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন sin 5x সমান হবে মাইনাস cos 5x ডিভাইডেড বাই 5। এটাকে যদি একটু ডিটেলসে লিখতে চাই তাহলে সাইন ইন্টিগ্রেশন সাইন x সমান মাইনাস cos x, এটা আমরা জানি। তো মাইনাস cos 5x লিখলাম, যাকে আমি মনে মনে এখানে একটা dx আছে, যাকে আমি মনে মনে x ধরেছি, এই 5x সম্পূর্ণটাকে আমি কি ধরেছি মনে মনে x ধরেছি, তাকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা দিয়ে ভাগ। তো 5x কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 5 বাইরে চলে যাবে, x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে এখানে হবে মাইনাস cos 5x ডিভাইডেড বাই 5। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগিয়েছি, I0 বাইরে চলে গেল, এটা হবে মাইনাস cos ω/t ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা কেন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা আসবে। লিমিট বসিয়ে দিলাম 0 থেকে T/2, জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। 2 মাইনাসটা বাইরে নিয়ে যাই, 2I0 ডিভাইডেড বাই টি ইন্টু ওমেগাটাও বাইরে নিয়ে গেলাম, এটা লেখা যায় 2π/t, ওমেগা বাইরে নিয়ে গেলাম, এটার মান কি লেখা যায় 2π/t। এই জায়গায় মান বসিয়ে দেই cos ওমেগা রয়ে গেল, এই টি এর জায়গায় শুধুমাত্র এই চলকটার জায়গায় উপরের মানটা বসবে, উপরের মানটা হবে T/2 মাইনাস দিয়ে এই টি এর জায়গায় 0 বসবে, 0 বসলে এই অংশটা সম্পূর্ণটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, cos 0 ডিগ্রি। এইবার আরেকটু ক্যালকুলেশন করে দেই, পরেরটা সহজ হবে তোমাদের জন্য। মাইনাস 2I0 ডিভাইডেড বাই এই টি আর টি কাটা যায়, 2 কাটা যায়, তাহলে শুধু I0 থাকে, মাইনাস I0 ডিভাইডেড বাই পাই, I0 ডিভাইডেড বাই পাই, টি কাটা যায়, 2 কাটা যায়, তাহলে এই জায়গায় কি থাকে cos ওমেগাকে আমি ভেঙে দেই 2π/t ইন্টু T/2 মাইনাস cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 লিখে দিলাম। এই জায়গায় বাম পাশে হলো I বার, এখানে লিখে দেই I বার ইকুয়াল টু মাইনাস I0 বাই পাই। এই জায়গায় কি থাকে বলো তো, টি কাটা, এই 2 কাটা, টি কাটা 2 কাটা, তাহলে থাকে cos পাই, cos পাই এর মান হচ্ছে -1,
আর এখানে একটা -1 আছে। -1 কত হবে? -2, -2 গুণ করলে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই পাই আই নট। এটা একটা সমীকরণ। এবার 2কে পাই দিয়ে ভাগ করো তো, 2কে 3.1416 দিয়ে ভাগ করো। আই বার ইজ ইকুয়াল টু 0.637 আই নট। এটাও লিখতে পারো, আবার 2/পাই আই নট এটাও লিখতে পারো। তাহলে তোমাদের বলতে পারে গড় তড়িৎ প্রবাহ বের করো। এখানে আমি যে সমীকরণটা ছিল সেটা দিয়ে বের করলাম। যদি অন্য কোনো সমীকরণ দেওয়া থাকে সেটার ক্ষেত্রে গড় তড়িৎ প্রবাহ একই নিয়মে এই পর্যন্ত আসবা, একই নিয়মে এই পর্যন্ত আসবা। যে সমীকরণই দেওয়া থাকুক উদ্দীপকে কোনো সমস্যা নেই, এইভাবে গড় তড়িৎ প্রবাহ বের করবা। এরপরে আরেকটা হচ্ছে বলতে পারে গড় তড়িৎ প্রবাহ ও তড়িৎ প্রবাহের শীর্ষমানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা হলো গড় তড়িৎ প্রবাহ আর এটা হলো তড়িৎ প্রবাহের শীর্ষমান। এই দুইটার মধ্যে সম্পর্ক হলো এটা অথবা এটা, যেটাই বলো সম্পর্ক প্রতিষ্ঠা করো। 3 নাম্বারের জন্য আসতে পারে। আমি বলেছি এই অধ্যায় থেকে প্রতিপাদন আসতে পারে, তাহলে প্রতিপাদন প্রত্যেকটাই একটু ভালো করে পড়ে রাখতে হবে। অন্য অধ্যায়ের কথা কিন্তু আমি বলিনি যে প্রতিপাদন পড়তে হবে, কিন্তু এইটার মধ্যে প্রতিপাদন পড়তে হবে। তোমাদের 1 মিনিট সময় দিলাম আমি তোমাদের এটা ভালো করে বোঝার জন্য বা স্টপ করে নেওয়ার জন্য। এইবার তোমাদের আমি একটা কাজ দিব, দেখি কে কে পারে। গড় তড়িৎ চালক শক্তি। অর্ধচক্রের ক্ষেত্রে চক্র অর্ধেকই থাকবে, গড় তড়িৎ চালক শক্তি। এটা দেখি কে কে পারে, আমি এখনই করে দিব এটা। তোমরা যদি পারো ভালো, সবার পারা উচিত। শুধুমাত্র এই আয়ের জায়গায় ই বসাবা আর সব ঠিক থাকবে। ই নট। এইবার এই জায়গায় 1 T/, এই জায়গায় হবে ই বার, এই জায়গায় হবে ই, এই জায়গায় হবে ই নট, এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় হবে ই নট, ই নট, এই জায়গায় থাকবে ই নট, ই নট, ই নট, এটা ই নট, এইগুলো হয়ে যাবে ই বার। এটা চেঞ্জ করতে হবে ই বার, এটা ই বার। আমার লেখা শেষ, আমার লেখাটা শেষ। আমি আশা করি তোমরাও পারবা। এটা আমারটা দেখে দেখে করবা না, তোমরা নিজেরা করবা। অর্ধচক্রের একটা আমি করে দিলাম, আর একটা তোমরা নিজেরা করবা। যেখানে আটকাবা সেখানে ভিডিও দেখবা, না আটকালে ভিডিওটা দেখার দরকার নাই। তুমি একবার করলে তোমার আত্মবিশ্বাস অনেক বাড়বে। এবার আমি বের করব গড় তড়িৎচালক শক্তি অর্ধচক্র না, এবার করব পূর্ণ চক্রের ক্ষেত্রে। পূর্ণ গড় তড়িৎচালক শক্তি কার জন্য? পূর্ণ চক্রের জন্য। তাহলে এইটা আমরা জানি গড়, এইটা ভুল লিখেছিলাম, এটা হবে তড়িৎচালক শক্তি। হ্যাঁ, তড়িৎচালক শক্তি, গড় তড়িৎচালক শক্তি। তাহলে এইবার ইকুয়াল টু, এইবার যেহেতু পূর্ণ চক্রের জন্য এখানে হবে 0 থেকে টি, এই জায়গায় হবে টি, আর এই জায়গায় হবে 1/t। শুধু টি, যেহেতু 1/t, এখানে শুধু টি হবে, এই জায়গায় শুধু টি হবে, এই জায়গায় 2 থাকবে না, শুধু ই নট বাই টি। এই জায়গায় 2 থাকবে না, এই জায়গায় টি কাটা যাবে, এই জায়গায় এটা থাকবে না। বাকি অংশটা মুছে দিচ্ছি আমি, তোমরা একবারে করতে পারবা। আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, শুধুমাত্র লিমিট হবে 0 থেকে টি। এটা বলেছিলাম প্রথমেই, পূর্ণচক্রের জন্য 0 থেকে টি, আর এখানে হবে 1/t। তাহলে 1/t রয়ে গেল, ই এর মান আমরা এটা বসিয়ে দিলাম। এখানে লিমিট হবে 0 থেকে টি। আগের সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, ওমেগাটাকে বাইরে নিয়ে গেলাম,
বাইরে নিয়ে যাওয়ার পরে এখানে টিটি কাটা, তাহলে এই জায়গায় হবে ই বার ইকুয়াল টু ই নট, এখানে মাইনাস আছে মাইনাস ই নট ডিভাইডেড বাই 2 পাই, আর এইখানে যেটা হবে cos 2 পাই বাই টি ইন্টু টি মাইনাস 1, এবার এটা হবে ই বার ইকুয়াল টু মাইনাস ই নট ডিভাইডেড বাই 2 পাই, এইখানে এটা কাটা দিলে cos 2 পাই মানে কি, cos 2 পাই মানে হচ্ছে আবার cos 0 ডিগ্রি, এখান থেকে ঘুরে যদি এখানে চলে আসে, এখানে 0 ডিগ্রি ছিল, 2 পাই ঘুরে আবার এখানে আসলে cos 0 ডিগ্রি হবে, cos 2 পাই cos 4 পাই cos 6 পাই cos 8 পাই সবগুলোই হচ্ছে cos 0 ডিগ্রির মানে সমান, তার মানে হচ্ছে এখানে হবে 1, তাহলে এখানে 1 মাইনাস 1 কত হয়, এবার ইকুয়াল টু 0। তাহলে পূর্ণ চক্রের ক্ষেত্রে গড় তড়িৎচালক শক্তির মান হয়ে গেল 0। প্রশ্ন হলো কেন হলো এরকম, সেটা আমরা একটু দেখতে চাই। গড় তড়িৎচালক শক্তির মান একটু আগে যেটা হলো সেটা হলো অর্ধচক্রের জন্য, আর এখন কেন 0 হলো সেটার লজিকটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখো এইটা হলো প্লাস আই নট আর এটা হলো মাইনাস আই নট, এটা যদি উত্তর দিকে হয়, এটা কোন দিকে, দক্ষিণ দিকে, তাহলে এইখানে উপরের অংশটা গড় একটা মান পাওয়া যায়, নিচের অংশটার গড় আরেকটা মান পাওয়া যাবে। এখন এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, দুইটার গড়ই হবে সমান, তাহলে দুইটা যোগ করে দিলে হয়ে যাবে 0, অর্থাৎ উত্তরের মান আর দক্ষিণের মান দুইটার কাটাকাটি করার পরে কি হয়ে যায় 0। আর এই জন্য পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান হবে 0। একইভাবে একবার সেম ই এর জায়গায় শুধুমাত্র তুমি কি বসাবা, ই এর জায়গায় আই বসাইলে আরেকটা সমীকরণ আছে, এখানে হবে গড় তড়িৎ প্রবাহ পূর্ণ চক্রের ক্ষেত্রে। তোমরা এটা নিজেরা করবা, আমি লিখে দেই, গড় তড়িৎ প্রবাহ পূর্ণ চক্রের ক্ষেত্রে এই জায়গায় হবে আই বার ইকুয়াল টু 0। তুমি কিভাবে করবা, শুধু ই এর জায়গায় আই বসাবা, আর কোনো চেঞ্জ নাই। এই প্রতিবেদনটা তোমার নিজেকেই করতে হবে, অবশ্যই এটা নিজেকে করতে হবে। আমি এখানে চেঞ্জ করে দিলেই পারতাম, তোমরা নিজেরাই চেঞ্জ করে নিবা, বলে দিলাম আই বারের মান আসবে 0, শুধুমাত্র এইখানে যেই যেই জায়গায় ই আছে সেই জায়গায় আই বসাবা। নিজে নিজে একবার প্রতিবেদন করলেই নিজের আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যাবে। আরও একটা প্রতিবেদন বাকি আছে, এটাই হচ্ছে আসল প্রতিবেদন, পরীক্ষায় আসার সম্ভাবনা এটার বেশি। বর্গমূল গড় বর্গ তড়িৎ প্রবাহ, বর্গমূল গড় বর্গ তড়িৎ প্রবাহ, এটা তোমাদের আগে একটু জানিয়ে নিই আমি। গড় তড়িৎ প্রবাহ আই বার ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস ডট ডট দিয়ে IN ডিভাইডেড বাই N, এটা হলো গড় তড়িৎ প্রবাহ। এটা কি প্রবাহ, গড় তড়িৎ প্রবাহ। এবার হচ্ছে গড় বর্গ তড়িৎ প্রবাহ, তখন আমরা লিখব আই বার স্কোয়ার ইকুয়াল টু I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে IN স্কোয়ার ডিভাইডেড বাই N। এই জায়গায় স্কোয়ার হবে না, 1 2 3 4 5 এখানে n সংখ্যক, তাহলে n দিয়ে ভাগ হবে। যদি 5টা থাকে তাহলে এখানে 25 দিয়ে ভাগ হবে, 25 দিয়ে ভাগ হবে না। তাহলে গড় বর্গ, জাস্ট তড়িৎ প্রবাহগুলোকে বর্গ করে যোগ করব, সংখ্যা দিয়ে ভাগ করব, যেটা বের হবে সেটা হবে, আগে ছিল গড়, এটা হচ্ছে গড় বর্গ। এইবার এর আগে একটা বর্গমূল লাগাবো, বর্গমূল গড়
বর্গ বর্গ তড়িৎ প্রবাহ, বর্গমূল গড় বর্গ তড়িৎ প্রবাহ। ওকে, এইবার জাস্ট এটা কি করলাম, I1 স্কোয়ার এইটাই লিখলাম, দেখো I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে IN স্কোয়ার ডিভাইডেড বাই n। এবার এই পাশে একটা বর্গমূল দিলাম, এই পাশে আরেকটা বর্গমূল দিলাম, এটাও হয়ে গেল বর্গমূল গড় বর্গ তড়িৎ প্রবাহ। এইটার নাম বলা হয় IRMS। IRMS মানে হচ্ছে আর দিয়ে বোঝায় রুট মানে বর্গমূল, মিন দিয়ে গড়, স্কোয়ার দিয়ে বর্গ, বর্গমূল গড় বর্গ তড়িৎ প্রবাহ, IRMS। একইভাবে ERMS আরেকটা আছে, আমরা এখন এই IRMS এর মান বের করব, বর্গমূল গড় বর্গ তড়িৎ প্রবাহ। স্কোয়ারের রুট ক্যান্সেল হয় করলে, কিন্তু এটার মানই হচ্ছে IRMS। ওকে, এবার কিভাবে করব আমরা জানি, I equal to I naught sin omega t। এবার লিখব গড় বর্গ প্রবাহ I বার স্কোয়ার, রুট দিলাম না, তাহলে এখানে হবে 1/t 0 থেকে t I স্কোয়ার dt। আগের মতোই সব করেছি, এখন শুধু বর্গ করে দিলাম, সময় আগের মতোই 0 থেকে t, এখানে 1/t, এখানে শুধুমাত্র কি করে দিলাম, বর্গ করে দিলাম, আর কিছুই করি নাই। এইবার এই জায়গায় 1/t I নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি লেখা যায়, ডিটি ডিটি এর জায়গায় রয়ে গেল, স্কোয়ার থাকার কারণে এটার উপরে স্কোয়ার হবে। এই জায়গায় I নট স্কোয়ার ডিভাইডেড বাই টি, এখানে 0 থেকে t লিখতে হবে, এই জায়গায় হবে 0 থেকে t হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। এটা 2 আর এই 2 কাটা দিলে কিন্তু এটাই থাকে। কেন লিখলেন এর কারণটা তোমরা অনেকেই জানো, I নট স্কোয়ার ডিভাইডেড বাই টি, এই 2টা বাইরে নিয়ে আসলাম, এই জায়গায় 0 থেকে t 2 সাইন স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা ডিটি। 2 সাইন স্কোয়ার থিটা, এখানে দেখো 2 সাইন স্কোয়ার থিটা আমি আলাদা লিখে দেই, 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, সূত্র 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। এইবার এই জায়গায় এটা কেন করা লাগলো সেটা জানা দরকার। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স, এইটা ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট কোনো সূত্র নাই, সরি এটার ইন্টিগ্রেশনের ডাইরেক্ট কোনো সূত্র নাই, করতে হয় অন্যভাবে নিয়ে। এটা ডাইরেক্ট যদি কোনো সূত্র থাকতো তাহলে আমরা এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিতাম, আর এই কারণে এটাকে আমাদের চেঞ্জ করা লাগলো। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে এই সূত্রটা জানা লাগবে, 2 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, এই জায়গায় এক্স কিন্তু পুরোটা, তাহলে 2 ওমেগা টি। এইবার আমরা সামনের দিকে যাব, বা I বার স্কোয়ার ইকুয়াল টু, এটা লিখে দিলাম, এই অংশটা লিখে দেই I নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t। এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ডিটি এটার সাথে গুণ, এই ডিটি এটার সাথে গুণ করলে এখানে হয় শুধুমাত্র ইন্টিগ্রেশন ডিটি। ইন্টিগ্রেশন ডিটি মানে কি, এরকম ইন্টিগ্রেশন ডিটি, এইটা সমান হচ্ছে টি। ইন্টিগ্রেশন ডিটি সমান কি, ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিটি সমান টি। তাহলে এই জায়গায় থাকলো হলো টি, কি থাকলো, এবার মাইনাস দিব, এই মাইনাস দিলাম মাইনাস, এবার cos 2 সরি cos x, ইন্টিগ্রেশন cos x সমান কি,
সাইন এক্স মাইনাস না, এই জায়গায় হচ্ছে সাইন এক্স, ইন্টিগ্রেশন কস এক্স সমান হচ্ছে সাইন এক্স। তাহলে এই জায়গায় আমি দিব হচ্ছে সাইন 2 ওমেগা টি। তাহলে সম্পূর্ণটাকে যে আমি এক্স ধরলাম এটা আমার ভুল না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 ওমেগা, কি আসবে 2 ওমেগা, এই জন্য 2 ওমেগা দিয়ে ভাগ করলাম 0 থেকে টি। কারোর কোনো আপত্তি আছে? ওয়ানের সাথে ডিটি গুণ করলে শুধু এই ডিটি হয়, ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি, এটা লিখে দিলাম। এবার পরের অংশ মাইনাস কস 2 ওমেগা টি ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা। এইবার বোর্ডের দিকে ভালো করে তাকাইতে হবে, কারণ লিমিটটা বসানো অনেকেই বলে স্যার বুঝি নাই। একেবারে সহজ বিষয়, কঠিন কোনো দিকে যাওয়ারই দরকার নেই। এই টি উপরের মানটা টি এর জায়গায় বসবে, কার জায়গায় বসবে? তাহলে টি এর জায়গায় টি বসলে দিয়ে দিলাম টি। এবার মাইনাস দিয়ে সাইন 2 ওমেগা টি, এই ওমেগা টি এর জায়গায় কি বসবে? ডিভাইডেড বাই 2 ওমেগা। তাহলে এই জায়গায়ও টি বসাইলাম, এই জায়গায়ও টি বসাইলাম, কোনো ঝামেলা আছে? এরপরে আমরা কি করি? মাইনাস দিয়ে এই টি এর জায়গায় এটা বসাবো। তাহলে মাইনাস, এটা কত 0। এবার মাইনাস একটা সূত্রের আর এখানে একটা মাইনাস আছে, কি হয়ে যাবে প্লাস। উপরে এইটার জায়গায় যদি আমি 0 বসাই তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে, এটা হবে সাইন 0 ডিভাইডেড বাই 2 ওমেগা। কোনো কঠিন? আমি আরো একবার বলছি, তোমরা আবার দেখতে পারবা ভিডিও, যেহেতু টি এর জায়গাতে আমি শুধুই ক্যাপিটাল টি বসাইলাম প্রথমে, যা আছে সব ঠিক আছে দেখো এই পর্যন্ত। এরপরে নিচেরটা বসানোর আগে একটা মাইনাস দিতে হয়, মাইনাস দিলাম, এই জায়গায় 0। এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, প্লাস এই টি এর জায়গায় 0 বসালে হয়ে যাবে সাইন 0 ডিভাইডেড বাই 2 ওমেগা। এইবার দেখি কি লেখা যায়, আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 টি, এইখানে হলো টি মাইনাস সাইন 2 ইন্টু 2 পাই বাই টি ইন্টু টি ডিভাইডেড বাই 2 ওমেগা। এটা তো 0ই আছে, সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে এই অংশটা হয়ে গেল 0। এইবার আরেকটু আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 টি, এই মানটা কত হয় দেখো তো, এই টি আর এই টি কাটা যায়, এটা হয় সাইন 4 পাই। সাইন 4 পাই মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি। কিভাবে? এটা যদি হয় এখান থেকে 0, 1 পাক ঘুরে আসলে 2 পাই, 2 পাক ঘুরে আসলে 4 পাই, 4 পাই মানে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে এই অংশটা হয়ে গেল 0, শুধু থাকে হলো এইটি। এইবার আমি আর একটু সামনের দিকে যাই, দেখি এই টি আর এই টি কাটা যায়। তাহলে বাম পাশে ছিল আই বার স্কোয়ার, ডান পাশে রয়ে গেল আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে আই বার স্কোয়ার, তারপর আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার উভয় পক্ষকে আমি বর্গমূল করে দিলাম। কি করে দিলাম? এটাকে আমি কি লিখতে পারি? আই আর এম এস সমান, এই জায়গায় হচ্ছে 1/√2 আই নট। আই আর এম এস ইজ ইকাল টু 1/√2, অথবা লিখতে পারো আই নট বাই √2, কোনো সমস্যা নাই। এটার মান যদি লিখতে চাও তাহলে হবে আই আর এম এস ইজ ইকাল টু 0.707 আই নট। তাহলে আমরা বর্গমূল, গড়, বর্গ, তড়িৎ প্রবাহের মান বের করলাম। এইটা যদি তুমি নিজে নিজে তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে বের করো তাহলেই দেখবা তুমি অনেকটা বুঝে গেছো। তড়িৎ চালক শক্তিটা আমি বলে দিব না, আমি শুধু কিভাবে করবা সেটা বলে দিব। সেটা হচ্ছে শুধুমাত্র আয়ের জায়গায় ই বসাবা, যেখানেই আই আছে সেখানে ই বসাবা। তো আয়ের জায়গায় ই বসাইলে স্টুডেন্ট আবার ব্যাস লাগে, আয়ের জায়গায় ই বসাইলে এখানে কি বসাবো? আয়ের জায়গায় ই বসাবা, নট নটের জায়গায় থাকবে। আমি বলছি শুধুমাত্র আয়ের জায়গায় ই বসাবা, আর সব ঠিক থাকবে। নট নটের জায়গায় থাকবে, যা যা আছে সব ঠিক থাকবে, শুধুমাত্র আয়ের পরিবর্তে ই বসিয়ে দিবা। এইখানে হবে ই আর এম এস ইজ ইকুয়াল টু 0.707 ই নট।
তাহলে এই প্রতিপাদনও আসতে পারে। আমি আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। আমি ছোট্ট একটা অঙ্ক করব এখন, তারপরে অধ্যায়টা শেষ করে দেব। অধ্যায়ের বেসিক জিনিসগুলো মোটামুটি শেষ। I equal to 2 sin 550t মানে 550t। এখানে বলতে পারে তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বের করো। আবার এখানে বলতে পারে তড়িৎ প্রবাহের মান শূন্য হতে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। তড়িৎ প্রবাহের মান শূন্য হতে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। আবার বলতে পারে গড় তড়িৎ প্রবাহ বের করো অর্ধ চক্রের ক্ষেত্রে। আমি 1 আর 3 করে দিব। 2 নাম্বারটা আমি করে দিয়েছিলাম আগের ক্লাসে। 2 নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম আগের ক্লাসে। আমি 1 আর 3 আজকে এখন করে দিব। কি বলেছে? তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বের করো। এখানে আমরা যেভাবে লিখবো, 1 নাম্বার দেওয়া আছে একেবারে সহজ অঙ্ক, I is equal to 2 sin 550t। এটা হলো 1 নং সমীকরণ। আমরা জানি I equal I naught sin ওমেগা টি। এটা হলো 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণের মধ্যে আমাদের বলছে তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বের করো। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ নিয়ে কাজ, ওমেগা নিয়ে কোনো কাজ নাই। আমরা তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করব এখন। 1 ও 2 তুলনা করে পাই I naught is equal to 2 অ্যাম্পিয়ার। I naught এর মান কত? ক্লিয়ার? এটার সাথে এটাই তো মিলে। হাতের সাথে হাত, পায়ের সাথে পা, মাথার সাথে মাথা। একজনের মাথার সাথে আরেকজনের পা মিলাইলে হবে না। ওকে, এবার আমরা জানি I RMS equal to 0.707 I naught 0.707 into 2 4 1 1.414 এম্পিয়ার। তাহলে 1 নাম্বার অঙ্ক শেষ। তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান কত এখান থেকে বের করে দিলেই শেষ। 3 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার এইভাবেই পাওয়া যাবে সহজে, যদি বুঝতে পারো। আর না বুঝলে তো পারবা না। তাহলে 1 নাম্বার অঙ্কটা শেষ। 2 নাম্বার অঙ্কটা তোমাদের আমি গত ক্লাসে করে দিয়েছি, যদি ভুলে যাও আবার দেখে করবা। 3 নাম্বার গড় তড়িৎ প্রবাহ বের করো অর্ধ চক্রের ক্ষেত্রে। এবার গড় তড়িৎ প্রবাহ 3 নাম্বারের ক্ষেত্রে এই পর্যন্ত ঠিক আছে, দেওয়া আছে লিখলাম, আমরা জানি লিখলাম, তুলনা করে I naught এর মান পাইলাম। এবার আমাদের বের করতে হবে গড় তড়িৎ প্রবাহ। আমরা জানি I bar equal to 0.637 I naught। এই জায়গায় 0.637 into 2, এটা 4 7 1.274 এম্পিয়ার I বারের মান শেষ। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে তাহলে এগুলোতে তোমাদের আটকাতে পারবে না। আর যদি তুমি প্রথম থেকে না বুঝে খালি সমীকরণগুলো মুখস্থ করো তাহলে তুমি অনেক জায়গায় আটকে যেতে পারো। আমরা এই অধ্যায়টা এখানে মোটামুটি শেষ করলাম। তারপরেও কিছু জিনিস তো গ্যাপ থাকবে আমি জানি, সেই জিনিসগুলো আমরা পরে আরও ক্লিয়ার করার চেষ্টা করব।
যদি সলভ ক্লাস করা যায়, তোমাদের সমস্যাগুলো জানা যায়, তাহলে এগুলো সহজে আরও সমাধান করা যায়। আমরা পরের ক্লাসে হয়তো ঈদের পরে 10ম অধ্যায় শুরু করতে পারি। সেকেন্ড পেপারে 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ওই অধ্যায়টা শুরু করতে পারি। তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবা, যাতে করে তোমাদের কিছুটা উপকার হয়। আর আমি বারবার একই কথা বলতেছি, যেই অধ্যায় দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তুমি মোটামুটি ভালো বুঝবা। আর যদি ধারাবাহিকভাবে না দেখো, মাঝে মাঝে থেকে বোঝার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তুমি এতটা দক্ষতাও এখন অর্জন করো নাই যে তুমি মাঝে মাঝে থেকে দেখলেও বুঝবা। যারা টিচার আছেন তারা যদি দেখেন, তাহলে তারা বুঝবেন, যে কোনো জায়গা থেকে দেখলেই স্যার কি পড়াচ্ছেন এটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তারা হয়তো এইভাবে বুঝতে পারবা না। আজকে এখানে শেষ করব, কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ দূরত্ব বজায় রাখবা। সবাই আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ।